এই সেই গণ এক এক করে দিয়ে তাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে এই সেই মার্বেলে। প্রত্যেকের নাম এই মার্বেলে সংরক্ষিত করা হয়েছে। কত মার বুক খালি হয়েছে। 2024 5ই আগস্ট, যাকে বলা হয় 36শে জুলাই। এই 36শে জুলাই এই গণভবন ছিল বিগত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে। এই গণভবনের নতুন নামে নামকরণ করা হয়েছে 36শে জুলাই জাদুঘর। গণ অভ্যুত্থানের এই জাদুঘরটি বর্তমান কি পরিস্থিতি এবং কি কি সংরক্ষণ করা হয়েছে তাই দেখাতে চেষ্টা করব আপনাদের। এই যে গণভবন এক সময় শুধু স্বপ্নের একটা জায়গা ছিল, কেউ ঢুকতে পারে নাই। জাদুঘরের নামকরণ করা হয়েছে, এখন আপনারা ঢুকতে পারছেন। এতে আপনাদের অনুভূতিটা কেমন লাগছে? ভালো লাগতেছে। আগে মানুষ এখানে আসতে পারতো না কোনো মানুষ, এখন সবাই দেখতে পারতেছে যে শেখ হাসিনা কোথায় ছিল, তার আবাসস্থল, সে কি কি ব্যবহার করতো, কোন কোন বিষয়গুলো ওনার ঘোরার জায়গায় উনি দেখাইছে। অনেক সময় অনেক আপনাদের মাধ্যমে, সাংবাদিক মাধ্যমে আমরা দেখতে পারছি। আজকে আমরা এসে নিজেরাই দেখতে পারতেছি, ঠিক আছে, নিজের চোখে যে সে কি করতো, কাজগুলো করেছে। তার শোবার ঘর, রান্নাঘর, বিভিন্ন যে কত কিছু লালন পালন করছে ওগুলো সবই দেখতে পারবো, এর জন্য আসা। আমার অনুভূতি ভালো, কারণ আগে এই জায়গাটা হচ্ছে মানুষ চলাফেরা করতে পারতো না। আমি বেসিক্যালি হচ্ছে গণভবন স্কুলেই পড়তেছি, তো এখানে অনেক কড়াকড়ি গার্ড দেওয়া হইতো। মানে এই এখন যেটা দেখতে পারতেছি এটাতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। টিকিটের মূল্য এখন নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 থেকে 3 বছর পর্যন্ত ফ্রি, 3 থেকে 12 বছর পর্যন্ত 20 টাকা এবং 12 বছর উপরে 50 টাকা। আসলাম যে দেখি ভিতরে আবার নতুন করে সবকিছু সাজাইছে। তারপরে এখানে যেগুলো মানে শেখ হাসিনা কিভাবে ছিল, কোথায় কি ছিল, হয়তো এগুলো নতুন করে আবার সিস্টেম করছে দেখার জন্য, তো এই জন্য আসছি। দেখতে পাচ্ছেন এখানে একটা স্মারকলিপি দেওয়া আছে, যেমন 2009 সালে 25শে ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানায় 36 ঘন্টা ধরে হত্যাযজ্ঞ চালানো হয় এবং 57 জন সেনাকর্মী শহীদ হন। এই সেই 5ই আগস্টের সময় যে কবর হয়েছিল, শহীদ হয়েছিলেন যারা, এই শহীদদের কবর এখানে শায়িত আছে। এখানে অসংখ্য শহীদের কবর। এই সেই রিক্সা চালক সুজন 5ই আগস্টের সময় শহীদদের এইভাবেই সিলেট দিয়ে সম্বর্ধনা জানিয়েছিলেন এই সুজন। 35শে জুলাই 4ঠা আগস্ট শহীদ হন ইসমাইল হোসেন রাব্বি। করিডোরে হাসপাতালের বেডে বেডে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন রাব্বির 2 বোন, অথচ রাব্বিকে নিয়ে তার সহপাঠীরা কাঁধে করে যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলেন না। রাজপথে মিছিল করছিলেন তারা 2 বোন, মিমো মিতু। শোনেন, মূলত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন, আমি সেদিনই কিন্তু এটার ভিতর 2 বার প্রবেশ করতে পেরেছি, রাত 10টায় এবং হচ্ছে গিয়া সন্ধ্যা 6টায়। তখন আসলাম। আর জুলাই জাদুঘর যখন উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য, এই ফার্স্ট টাইম আসলাম। গতকালকে আমরা ঢুকতে পেরেছি। ঢুকে যখন আমার নজরে আসলো অতি ফার্স্টে এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে একটা আয়নাঘর রয়েছে। যখন আপনারা যাবেন ভিতরের যে দৃশ্যটি দেখবেন, আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে, মনে হচ্ছে ছিঁড়ে উঠবে। যে একটা মানুষকে ভিতরে যেভাবে নির্যাতন করতো তার, এবং একটা মানুষ যেখানে আমাদের 5 ফিট 6 ফিট একটা মানুষের লম্বা হাইট হতে পারে, সেখানে একটা মানুষকে 3 ফিট বাই 4 ফিট এই আয়না ঘরের ভিতরে আটকিয়ে রাখতো। দর্শক, আমরা এখন যাচ্ছি যে আয়নাঘর। আপনারা শুধু নামই শুনেছেন কিন্তু কখনো দেখেননি আয়নাঘরের ভিতরের পরিস্থিতি কি এবং আয়নাঘরের নিয়ম কানুনটা কেমন ছিল, তাদের কক্ষগুলি কতটুকু বাই কতটুকু ছিল তাই দেখাবো। আপনি এটার ভিতরে প্রবেশ করছেন, কারণটা কি? ভাই এই যে আমাদের ভাইয়েরদের বন্দি করে অন্য জায়গায় তাদের নির্যাতন করা হতো, তাদেরকে পরবর্তীতে এখানে খুঁজ পাওয়া গেছিল যে গুপ্ত করে তাদেরকে গভীর রাতে
করে তাদের আহত করা হতো। এখন আপনি ঢুকছেন তার অনুভূতি নেওয়ার জন্য। জি, তার অনুভূতিটা নেওয়ার জন্য যে ভিতরেটা কেমন। এখানেই একটি মানুষ লম্বায় দাঁড়ালে হয়তো 5 ফিট 6 ফিট 7 ফিটও হতো, কিন্তু এই ছোট্ট একটি চৌবাচ্চার মতো 4 কোণা একটি ঘর, আয়না ঘর, এখানে থেকেই অনেকে কোরআন পড়তেন, অনেকে আল্লাহর কাছে মুক্তির আশা করতেন এবং চিৎকার চেঁচামেচি সারাক্ষণ করতেন এই রুমটিতে থেকে। এখানে ছোট্ট একটি কল থাকতো অনেক সময়, মানে এখানেই প্রস্রাব, এখানেই। এখন আমরা দেখাবো যে কোন চেয়ারটিতে বসে, কিরকম চেয়ারে বসে তাদেরকে টর্চার করা হতো, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে তার একটা নমুনা দেওয়া হয়েছে ছবিগুলি। দেখেন এইভাবে মানুষ সম্পূর্ণভাবে পা দাঁড়া করিয়ে বসতে পারতো না, শুতে পারতো না, এবং তাদের বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না। এসব লোহার চেয়ার, এইসব চেয়ারেই এক একজনকে ধরে বসিয়ে তারপর তাদেরকে অত্যাচার করা হতো। যে এইসব চেয়ারে বসে মানুষকে যে অত্যাচার করতো, এটা তো একটা সিরিয়াস মানে মানুষের প্রতি জুলুম। এটা আমরা মনে করেন এখানে 1 মিনিট এখন দাঁড়াতে পারতেছি না, আমরা ঘামাই যেতেছি, গরমে অস্থিরতা আসি গেছে। কিন্তু এইভাবে বছরকে বছর মানুষকে এখানে রাখা হয়েছে একটা আয়নাঘর নামক একটা জায়গায়, বা একটা চেয়ারে ইলেকট্রিক হিট দেওয়া হতো, মানুষকে অচেতন করা হতো, সেন্সলেস করা হতো। তাহলে কিভাবে মানুষ বছরকে বছর এভাবে থাকতে, খানা ছিল না, খাওয়ার মতো ছিল না, সবার মতো জায়গা ছিল না। আয়নাঘর এমন একটা নাম, এটা শুনতে পর্যন্ত গায়ে শিউরে উঠে। মানে এত কষ্ট মানুষকে দেওয়া হয়েছে, এটা তো এত বড় জুলুম, অত্যাচার, নির্যাতন, এটা কোনো সভ্য দেশে এটা সম্ভব নয়। জাহিলি যুগেও মানুষ এভাবে মানুষ নির্যাতন করছে কিনা আমরা জানি না বা দেখিনি, শুনছি জাহিলিয়াতে মানুষ অনেক কষ্ট পাইছে, অনেক নির্যাতন করছে। কিন্তু এর চাইতে মনে হয় যেন আয়নাঘর নামক যে জায়গাটা বা এই ধরনের ইলেকট্রিক শর্ট দেওয়া একটা চেয়ার যে তৈরি করে মানুষকে হিট করা, মানুষকে জীবিত মানুষকে জানতো, মানুষকে এভাবে মানুষকে এভাবে নির্যাতন করতে পারে, এটা আমার বোধগম্য হয় না। মূল আয়না ঘরের রুমগুলি কেমন ছিল? ছোট্ট একটি রুম, একটা মানুষ, কমপক্ষে নিম্নে একটা পুরুষ মানুষ 5 ফিট 6 ফিট হয়ে থাকতো। কিন্তু এইসব রুমের কক্ষের ভিতর একটা মানুষ বসতেই পারে না, কিন্তু এখানে তাকে শুয়ে থাকতে হতো। এইখানে ছোট্ট একটি চৌবাচ্চা, একটি কল ছিল কি না ছিল, কোথাও কোনো কল ছিল না, এখানে তো প্রস্রাব পায়খানা করতে হতো। এই সেই রুম, এই সেই স্থান যেখানে নির্দিষ্ট ব্যক্তিদের সাংকেতিক ভাষার মাধ্যমে চিহ্নিত করে গোপনে টার্গেট করা হতো, ভুক্তভোগীদের অপহরণ করা হতো এবং অপরাধের প্রমাণ মুছে ফেলতে তাদের ইচ্ছাকৃতভাবে গুম করা হতো। সাক্ষ্য অনুযায়ী ভারী ওজন বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো, যাতে কখনো উদ্ধার না হয় এবং তাদের পরিবারগুলো কোনো উত্তর না পায়। 18 জুলাই ঢাকা ও ঢাকার বাইরে আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। সেদিন শহীদ ইয়ামিন সাভারের মিছিলে যোগ দেন। পুলিশ সেদিন ইয়ামিনকে করে ক্ষান্ত হয়নি, তার এপিসির উপর শুয়ে রেখে তারা সারা শহর শোডাউন করে। মানুষকে ভয় দেখানোর জন্যই এমন করে তারা। শহীদ ইয়ামিনের শরীরটা যখন এপিসি থেকে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলছিল, পুলিশ তখন বেঁচে ছিল ইয়ামিন। দেখানোর চেষ্টা করছি গ্লাসের নিচে যে ওই 5ই আগস্টে জনতা ক্ষুব্ধ হয়ে এবং আনন্দ উপলব্ধ হয়ে তারা এইটা ভাঙার জন্য যে আসছিল, ভেঙে গুড়িয়ে মুছিয়ে ফেলেছিল, তা সমস্তটাই নিচে পড়ে আছে এবং দেখাচ্ছে যে কিভাবে জনগণ ক্ষুব্ধ হয়ে মানে একের পর এক গাড়ি, একের পর এক মানে সংরক্ষিত করে জিনিস ভেঙে ফেলছিল। ঘুরে দেখলাম যদি হাসিনা না পালাতো তাহলে তো আমরা দেখতে পারতাম না, এই যেভাবে ওই রানের মতো থাকতো সেটা দেখতে পারতাম না। এই জন্য এই পালানোর সুযোগে আর এই সুযোগটা হয়েছে যে আমরা দেখার জন্য। জুলাই অভ্যর্থনে নারীদের অংশগ্রহণ ছিল অসামান্য। যে পরিহিত ঘড়ি বা কিছু কিছু সংরক্ষিত জিনিসগুলো ছিল তারা সব সংরক্ষণ করে রেখেছেন। তাই একের পর এক আপনাদের দেখাচ্ছি কি কি জিনিস তারা পরিহিত করে মানে পরে এখানে এসেছিলেন, এই গণভবনের যুদ্ধে শরিক হয়েছিলেন, তাদের সমস্ত ড্রেস এই জায়গাটা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে যারা স্কুল ছাত্র ছিল তাদের বাচ্চাদের ব্যাগে এসব খেলনা ছিল, তারাও আহত হয়েছেন। শহীদ রুদ্র সেনের পেন্সিল বক্স, ক্যাপ, চশমা এবং প্রেস সব এখানে দেখতেই পাচ্ছেন। এই গণভবনটা তো এখন নতুন রূপ নিয়েছে জাদুঘরে। এই জাদুঘরে যে আসলেন, আপনার অনুভূতিটা কি? আইসা খুব ভালো লাগলো, কারণ সামনাসামনি আমি দেখতে পারি নাই, বাট অনেক স্মৃতি, অনেক তাদের ওই জায়গায় সাজায় রাখছে, ওটা দেখা ভালোই লাগলো। অবশ্য খারাপও লাগছে, কারণ অনেক ভাই বেরাদার, আমাদের অনেক বোনরা অনেক অত্যাচার নির্যাতন হয়ে সাথী করলো।
তো এই আর কি। আয়না ঘটা তো দেখেছেন, তার হ্যাঁ, দেখে এটা দেখে আপনার কি অনুভূতি লেগেছে, কেমন লেগেছে? কি অনুভূতি বলতে কি বলবো, আমার আর দেখা মানে খারাপই লাগছে বেশিরভাগ, কারণ ও জায়গায় তো সবগুলো শার্ট আমাদের ভাইদের মানে ওইগুলা সাজায় রাখছে, এই আর কি, ভালোই লাগলো দেখা। জুলাই বিপ্লবে আমাদের ছেলেমেয়েরা যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিচারণ এটাতে করা হয়েছে, সেটা দেখতে আসলাম। আসলে আমরা মর্মাহত যে আমাদের এতগুলো দেশের তাজা প্রাণ চলে গেল। 2024 5ই আগস্টে গণ অভ্যুত্থানের স্বাধীন হয়েছিল এই গণভবন, স্বাধীন হয়েছিল এই দেশ। আজ এই গণভবনটি একটি জাদুঘরের রূপ নিয়েছে। এই জাদুঘরটি এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীর জন্য। একের পর এক হুমড়ি খেয়ে পড়ছেন কোথায় কিভাবে কি হয়েছিল এই গণভবনে। তাই দর্শনার্থীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে এই গণভবনে প্রবেশ করছেন। যাদের শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, তাদের স্মরণ করা কিছু জিনিসগুলো দেখার জন্য। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।